ক্লিয়ার সলিউশনস ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। এর আপকামিং বিভিন্ন এক্সামের কথা মাথায় রেখে আমরা জেনারেল সায়েন্স টপিক নিয়ে আলোচনা করব। আজকে এরকম ২০টি প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব। তোমরা অবশ্যই ক্লাসটি দেখতে থাকো এবং কমেন্ট করে জানিও যে ক্লাসগুলি তোমাদের কেমন লাগছে। ঠিক আছে? চলো শুরু করা যাক। ১ম প্রশ্ন। দেখো বলেছে বিভিন্ন ভরের দুটি বস্তু চাঁদের পৃষ্ঠের কাছে অবাধে পড়ে। কারণ অপশন যেকোনো মুহূর্তে একই বেগ আছে, অপশন বি বিভিন্ন ত্বরণ আছে, একই মাত্রার বাহীন অভিজ্ঞতা, অপশন তাদের জড়তা একটি পরিবর্তনশীল। ৪ টে অপশন দিয়েছে। এখানে দেখো একটা ফর্মুলা দেখব যে ত্বরণ অ্যাক্সিলারেশন। ঠিক আছে? এই অ্যাক্সিলারেশন ফর্মুলা কি জানো? অ্যাক্সিলারেশন ফর্মুলা m বাই r স্কয়ার। জি টা কি? হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক। ক্যাপিটাল জি হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক। ক্যাপিটাল এম কি হবে? এম হচ্ছে চাঁদের ভর। যদি পৃথিবীর ক্ষেত্রে হতো তাহলে পৃথিবীর ভর। ঠিক আছে? যে বস্তুর জন্য বা যে বড় যে প্রাকৃতিক বস্তুর জন্য ত্বরণ সৃষ্টি হচ্ছে তার ভর হয়ে যাবে ক্যাপিটাল এম। আর আর হয়ে যাচ্ছে কি ব্যাসার্ধ। যেহেতু চাঁদের উপর দুটো পৃথিবী রয়েছে তাহলে এখানে এম হয়ে যাচ্ছে কি চাঁদের ভর আর আর হয়ে যাচ্ছে কি চাঁদের ব্যাসার্ধ। দেখো এখানে কিন্তু বস্তু দুটির ভর নিরপেক্ষ। এই যে ত্বরণের মান বস্তু ভর নিরপেক্ষ। অর্থাৎ এই ভিন্ন ভরের বস্তু হলেও কিন্তু তাদের কি হবে? ত্বরণটা হয়ে যাবে একই এবং তাদের ত্বরণ একই হলে যেকোনো মুহূর্তে তাদের একই বেগ থাকবে। তাহলে অপশন বি হয়ে যাবে কি আমাদের সঠিক উত্তর। ভিন্ন ভরের দুটি বস্তু যদি চাঁদের পৃষ্ঠের কাছে অবাধে পড়ে তাহলে তাদের যেকোনো মুহূর্তে কি হবে? একই বেগ আছে। কারণ ত্বরণ সবসময় বস্তুর ভর নিরপেক্ষ হয়। এর ভর যতই আলাদা হোক তাদের ত্বরণ কিন্তু একই হবে। এজন্যই যেকোনো মুহূর্তে তাদের একই বেগ পাওয়া যাবে। এরপর দেখো ২য় প্রশ্ন। ২য় প্রশ্ন বলেছে যে শৈবাল এবং জলজ আগাছার বৃদ্ধি এবং তাদের পরবর্তী মৃত্যুর ফলে জলে অক্সিজেন বৃদ্ধি পায় এবং এটি পানীয় জলকে ব্যবহারের জন্য উপযুক্ত করে তোলে। এই প্রক্রিয়াটি কি নামে পরিচিত হয়? অপশন এ জৈব বিবর্ধন, অপশন বি সঞ্চয়, অপশন সি দূষণ, অপশন ডি হচ্ছে কি দূষণ। সঠিক উত্তর কি হয়ে যাবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি ইউট্রিফিকেশন বা ইউট্রোফিকেশন। ইউট্রিফিকেশন এ কি হয়? শৈবাল এবং জলজ আগাছার বৃদ্ধি ঘটে এবং তারা যখন মারা যায় তার ফলে তাদের জলে অক্সিজেনের পরিমাণ হ্রাস পায় এবং এটি পানীয় জলকে ব্যবহারের জন্য অনুপযুক্ত করে তোলে। অপশন সি ইউট্রোফিকেশন। ইউট্রোফিকেশন যাবে কি আমাদের সঠিক উত্তর। ঠিক আছে? পরে দেখো ডিটারজেন্ট ড্যাশ জলের পৃষ্ঠটান। ডিটারজেন্টের ফলে কি হয়? অপশন এ জলের পৃষ্ঠটান সেটা বাড়ে, অপশন বি বৃদ্ধি পায়, অপশন সি রাখে কনস্ট্যান্ট, অপশন ডি হচ্ছে হ্রাস পায়। ঠিক আছে? সঠিক উত্তর কি হয়ে যাবে? ডিটারজেন্ট জলের পৃষ্ঠটানকে হ্রাস করে। কি করে? হ্রাস করে, কমিয়ে দেয়। অপশন ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। ডিটারজেন্ট কি হয়? অপদ্রব্যের মতো জলের পৃষ্ঠটানকে কমিয়ে দেয়। তাহলে অপশন ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। অপশন দেখো ৪ নম্বর প্রশ্ন। নিচের কোনটি চাপের একক নয়? অপশন এ বার, অপশন বি পাস্কাল, অপশন সি অ্যাটম, অপশন ডি। দেখো নিউটন কিসের একক? নিউটন হচ্ছে বলের এসআই একক, তাই তো? বলের এসআই একক। তাহলে এটা একমাত্র চাপের একক হবে না। তো বাকিগুলো দেখো বার, পাস্কাল বা এটিএম সবটাই কিন্তু এটিএমটা হচ্ছে অ্যাটমসফিয়ারিক প্রেশার হিসেবে ইউনিট যখন আমরা লিখি তখন সেটা চাপের একক হয়ে যায়। বাকি ৩ চাপের একক। একমাত্র অপশন ডি নিউটন এটা কিন্তু চাপের একক নয়। এটা হচ্ছে বলের এসআই একক। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে কি অপশন ডি। আচ্ছা ৫ নম্বর বলেছে ঘর্ষণ শক্তি চলমান পৃষ্ঠের মধ্যে ড্যাশের কারণে ঘটে। ঠিক আছে? অপশন এ কিছুই না। অপশন বি হচ্ছে কোমলতা, অপশন সি রুক্ষতা, অপশন ডি হচ্ছে দূরত্ব। কি হয়ে যাবে? দুটি পৃষ্ঠের রুক্ষতার কারণে হার্ডনেস এর কারণেই কি হয়? ঘর্ষণ ঘটে। ঠিক আছে? আমরা যদি দুটো পৃষ্ঠকে ঠিকঠাকভাবে দেখি মাইক্রোস্কোপিক স্তরে দেখবে ভাবে যতই আমরা বাইরে থেকে স্মুথ দেখতে পাই না কেন, যতই মসৃণ দেখতে পাই, যদি আমরা মাইক্রোস্কোপিক লেভেলে দেখি দেখবে এরকম হার্ডনেস আছে, রুক্ষ চলে আসে। ঠিক আছে? এরকমভাবে একটা পৃষ্ঠ যখন একটা পৃষ্ঠের দিয়ে যেতে থাকে তখন কি হয়? এই ঘর্ষণ শক্তিটা ক্রিয়াশীল হয়। ঠিক আছে? তাহলে অপশন সি কোথাও এটা হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। তো দেখো ৬ নম্বর প্রশ্ন বলেছে 6 ভোল্টের বিভব পার্থক্য সহ দুটি তে ৪ কুলম্ব আধান সরানোর জন্য যে পরিমাণ কাজ করা হয়েছে তা হলো অপশন এ ৪৮ জুল, অপশন বি ১২ জুল, অপশন জুল, অপশন ডি ২৪ জুল। কিভাবে হয়? দেখো ওয়ার্ক ডান মানে কৃতকার্যের রাশিমালা কি হবে? বিভব পার্থক্য যোগ মান V ইনটু কিউ।
অর্থাৎ কিউ আধানকে ভি বিভব প্রভেদের মধ্যে নিয়ে গেলে ডব্লিউ কৃতকার্য করতে। এখানে বিভব পার্থক্য কত? 6 আর আধান কত? 4 কুলম্ব। তাহলে 6 আর 4 মিলে কত হয়ে যাবে? 30। আর কৃতকার্যের এসে একক হচ্ছে জুল। তাহলে সঠিক হয়ে যাবে অপশন ডি। ঠিক আছে? সূত্রটা কি? ডব্লিউ ইকুয়ালস টু ভি ইনটু কিউ। অর্থাৎ কৃতকার্য সমান বিভব প্রভেদ গুণিতক আধান। এর পরবর্তী প্রশ্ন দেখো। বলেছে যে বেকিং সোডা গরম করলে নিচে কোন যুগটি তৈরি হয়? বেকিং সোডা কোনটা? বেকিং দেখো, বেকিং সোডার রাসায়নিক সংকেত হয় H3। হাইড্রোজেনেটেড কার্বনেট। তাহলে NaHCO3 এটা হচ্ছে কি আমাদের বেকিং সোডা। একে যদি আমরা গরম করি তাহলে কি পাবো বলো তো? গরম করি আমরা পাবো Na2CO3 প্লাস H2O প্লাস O2। তাই তো? এটাকে যদি আমরা হিট দিই, এখানে যদি আমরা গরম করি তাহলে কি পাবো? Na2CO3 প্লাস H2O প্লাস CO2। তাহলে Na2CO3 কে বলা হয় সোডিয়াম কার্বনেট। এটা হচ্ছে সোডিয়াম কার্বনেট। তাহলে সঠিক উত্তর কি হয়ে যাবে? অপশন ডি। অপশন ডি হয়ে যাবে সোডিয়াম কার্বনেট, যেটা কিনা সঠিক উত্তর। আচ্ছা, একটি দ্রুত চলমান রেল স্টেশন যখন অতিক্রম করে তখন তার ইঞ্জিনের হুইসেল আরোহী এবং অবরোহী একে কি বলা হয়? অপশন এ পেল্টিয়ার প্রভাব, অপশন বি ডপলার প্রভাব, অপশন সি আল্ট্রাসাউন্ড শক, অপশন ডি তাৎক্ষণিক। সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি ডপলার প্রভাব। আরোহী অবরোহী মানে যখন কোনো একজন ব্যক্তি স্টেশনে দাঁড়িয়ে আছে, তাহলে যখন ট্রেন হুইসেল বাজিয়ে তার দিকে আসতে থাকবে তখন হুইসেলের কম্পাঙ্ক বেশি মনে হবে। আবার যখন ট্রেন স্টেশন থেকে চলে যেতে থাকবে তখন কিন্তু তার হুইসেল এই যে কম্পাঙ্কটা সেটাও কমে যেতে থাকবে। ঠিক আছে? তাহলে এই যে প্রভাবটা এটা কি হয়? ডপলার প্রভাব। এটা কিন্তু শুধুমাত্র শব্দের ক্ষেত্রে নয়, আলোর ক্ষেত্রেও প্রযোজ্য হয়। আলো এবং শব্দ উভয়ের ক্ষেত্রেই এই ডপলার প্রভাবটা কাজ করে। তাহলে ডপলার প্রভাবটা কি? যখন একটি শব্দ বস্তু আপনার দিকে অগ্রসর হয়ে শব্দ তরঙ্গের কম্পাঙ্ক বৃদ্ধি পায়। ঠিক আছে? আবার যখন চলে যেতে থাকবে দূরের দিকে তখন তার কম্পাঙ্ক হ্রাস পেতে থাকবে। এ হয়ে গেল আমাদের ডপলার প্রভাব। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। ৯ নম্বর হচ্ছে একটি গাঢ় রঙের নিরাকার পদার্থ যা অনুযাতে অত্যন্ত প্রকৃতি এবং অত্যন্ত ধীর গতিতে পচন হয়। চারটে অপশন। ঠিক আছে? স্কিন, অপশন বি হিউমাস, অপশন সি ক্যারোটিনয়েড, অপশন ডি কলয়েড। ঠিক আছে? সঠিক উত্তর কি হয়ে যাবে? অপশন বি হিউমাস। হিউমাস হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। আচ্ছা, পরবর্তী প্রশ্ন দেখো। বেকিং পাউডার। বেকিং পাউডার হলো গ্যাসের মিশ্রণ। চারটে অপশন রয়েছে: বেকিং সোডা প্লাস শক্তিশালী ক্ষার, অপশন বি বেকিং সোডা প্লাস হালকা ভোজ্য অম্ল, অপশন সি বেকিং সোডা প্লাস শক্তিশালী অম্ল, অপশন ডি বেকিং সোডা প্লাস দুর্বল ক্ষার। কি হয়ে যাবে? অপশন বি সঠিক উত্তর হয়ে যাবে বেকিং সোডা প্লাস হালকা ভোজ্য অম্ল। এই দুটোর সংমিশ্রণ হয়ে যাবে আমাদের বেকিং পাউডার। ঠিক আছে? অপশন বি আমাদের সঠিক উত্তর। বেকিং সোডা প্লাস হালকা ভোজ্য অম্ল এই সংমিশ্রণ হচ্ছে বেকিং পাউডার। আচ্ছা, 11 নম্বর প্রশ্ন দেখো। বলেছে একটি দেহ ৫ নিউটন একটি বলের ক্রিয়ায় একটি সরলরেখা বরাবর ১০ মিটার দূরত্বে চলে। যদি কাজটি হয় তাহলে এর গতির বল এবং দিকের মধ্যে কোণ কত হবে? দেখো, এখানে বলের মান কত বলে দিয়েছে? এফ। এফ হচ্ছে ৫ নিউটন। আচ্ছা, দূরত্ব ডি কত বলে দিয়েছে? ১০ মিটার। কৃতকার্যের এখানে তাহলে আমাদের যদি ফর্মুলাটা বসাই, কৃতকার্য কি হয়? এফ ইন্টু ডি ইন্টু কস থিটা। এই কস থিটাটা কি? কস থিটা হচ্ছে দুজনের মধ্যে কোণের মান। ধরো এদিক থেকে বলটা প্রয়োগ হয়েছে, সরণ অন্যদিকে হয়েছে এফ আর ডি এর মধ্যে। তাহলে দেখো, এফ আর ডি যদি আলাদা আলাদা হয়, এদিকে হলে এই কোণের প্রশ্ন আসে নাকি? দেখো, হ্যাঁ, এফ এটা হচ্ছে এফ আর এটা হচ্ছে ডি। ধরো এই একটা বস্তু আছে, বস্তুর ওপর ডি বরাবর বল প্রয়োগ করেছি, তার সরণ হয়েছে। দেখো, এটা এফ এটা ডি। অ্যাঙ্গেল কত? থিটা। এই যে কৃতকার্য তখন হয়ে যাবে এফ ডি কস থিটা। এবারে মান বসিয়ে দেখো। তাহলে এখানে দেখো কার্যের মান বল হচ্ছে ৫, ১০। cos থিটা সমান কি হবে?
বাই 50 কাটাকুটি করলে কত হাফ, তাহলে cos থিটা সমান হাফ কত মান হয় cos 6, তাহলে থিটা সমান ঠিক আছে, তাহলে অপশন বি হয়ে যাবে আমাদের সঠিক, অপশন বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর 60 ডিগ্রি। ঠিক আছে, এটার মান কত, এটার মান হচ্ছে আমাদের 60 ডিগ্রি। আচ্ছা, প্রাথমিক চিকিৎসা বাক্সে প্যারাসিটামল দেখতে পাওয়া যায়। ঠিক আছে, কখন এই ওষুধগুলি গ্রহণ করা উচিত? ৪ টি অপশন দিয়ে হাঁপানি থেকে হাই ফিভার এবং অন্যান্য অ্যালার্জিক লক্ষণগুলি বদহজম এবং জ্বালা কমাতে, অপশন ডি হালকা ব্যথা কমাতে এবং উচ্চ তাপমাত্রা জ্বর কমাতে। তাহলে অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর, কারণ প্যারাসিটামল ব্যবহার করা হয় হালকা ব্যথা কমাতে, তাপমাত্রা জ্বর কমাতে। আচ্ছা, একটি অর্ধপরিবাহীর তাপমাত্রা এর উপর এর রোধ ক্ষমতা অপশন এ বাড়ে, অপশন সি, অপশন ডি প্রথমে বাড়ে এবং তারপরে কমে। অর্ধপরিবাহী রোধ ক্ষমতা কি হবে? তাপমাত্রার সঙ্গে ব্যস্তানুপাতিক, অর্থাৎ তাপমাত্রা যত বাড়বে এর রোধ ক্ষমতা কমতে থাকবে। থাকবে যত তাপমাত্রা বাড়তে থাকবে তত অর্ধপরিবাহীর রোধ কিন্তু কমতে থাকবে। পরিবাহীর ক্ষেত্রে কিন্তু তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে সঙ্গে রোধের পরিমাণ বাড়তে থাকে। অর্ধপরিবাহীর ক্ষেত্রে তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে সঙ্গে রোধের ক্ষমতা। আচ্ছা, তাপগতিবিদ্যা অনুসারে কোন পদ্ধতি তার চারপাশের সঙ্গে ভর উভয় পারে না? অপশন এ কৃত্রিম, অপশন বি অপশন সি মুক্ত, অপশন ডি হবে বন্ধ। সঠিক উত্তর হয়ে যাবে কি বিচ্ছিন্ন। কোনো বিচ্ছিন্ন শক্তি আইসোলেটেড যদি সিস্টেম থাকে, সে তার চারপাশের সঙ্গে শক্তি ভর উভয়ই বিনিময় করতে পারবে না। অপশন ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, বিচ্ছিন্ন বা আইসোলেটেড সিস্টেম। আচ্ছা, নিম্নলিখিত উপাদানগুলির মধ্যে কোনটি আধুনিক পর্যায়ের সারণীর ৩ নম্বর পর্যায়ভুক্ত নয়? ৩ নম্বর পর্যায়ে কি, কি রয়েছে? সোডিয়াম থেকে আর্গন অব্দি রয়েছে, তাই তো? সোডিয়াম থেকে আর্গন অব্দি রয়েছে। সোডিয়াম থেকে আর্গন অব্দি রয়েছে। দেখো, আর্গন, সিলিকন, অ্যালুমিনিয়াম সবকটাই কিন্তু সোডিয়াম থেকে আর্গনের মধ্যে। কারণ পর্যায় সারণীর ৩ নম্বরে কোনগুলো থাকে? সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন, এগুলো সবকটাই পর্যায় সারণীর ৩ নম্বরের মধ্যে। মাত্র জার্মেনিয়ামটা কি, এটা কিনা ৪ নম্বর পর্যায়ের মধ্যে। ঠিক আছে, তাহলে এটা কি হয়ে যাবে বি, যেটা কিনা ৩ নম্বর পর্যায়ে হয়, এটি এখানে বাদ বাকি। যদি ইউ হয় বস্তু দূরত্ব, ভি হয় প্রতিবিম্ব দূরত্ব এবং এফ হয় গোলীয় ফোকাল দৈর্ঘ্য, এর দর্পণ সূত্র রাশিটি সঠিক। দেখো, ৪ টি সূত্র দেওয়া রয়েছে, এর মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে 1/v + 1/u = 1/f। এটাকে মনে হয়, দেখো এটাকে লিখে রাখো মিরর ফর্মুলা বা দর্পণ সূত্র বলে এটাকে। ঠিক আছে? এটাকে বলে দর্পণ সূত্র। এটাকে দর্পণ সূত্র বলা হয় 1/v + 1/f। এটা আমরা ব্যবহার করি কেন? না, দর্পণের প্রতিবিম্বের দৈর্ঘ্য এবং বস্তুর দৈর্ঘ্য এবং ফোকাল দৈর্ঘ্যের মধ্যে সম্পর্ক নির্ণয় হয় দর্পণ সূত্র। ঠিক আছে? অপশন সি হয়ে যাচ্ছে আমাদের তাহলে সঠিক উত্তর। এর পরবর্তী প্রশ্নটাই দেখি। হচ্ছে নিচের কোনগুলির মধ্যে দ্বৈত প্রতিস্থাপন বিক্রিয়া ঘটে? দ্বৈত প্রতিস্থাপন মানে ডাবল রিপ্লেস। ঠিক আছে? ঠিক আছে? কার মধ্যে ঘটে? আয়নীয় যৌগের মধ্যে। আয়নীয় যৌগের মধ্যে ডাবল রিপ্লেসমেন্ট বা দ্বৈত প্রতিস্থাপন বিক্রিয়া ঘটে। এই দ্বৈত কি ঘটে? দুটি আয়নীয় যৌগ তাদের আয়ন বিনিময় করে এবং দুটি গঠন করে। ঘটে, দুটি আয়নীয় যৌগ তাদের মধ্যে আয়ন বিনিময় করে এবং দুটি গঠন করে। তাহলে সঠিক হবে কি আয়নীয় যৌগ যারা দ্বৈত প্রতিস্থাপন বা ডাবল রিপ্লেসমেন্ট করতে পারে। সঠিক উত্তর কি হয়ে যাবে? আয়নীয় যৌগ। দেখো, তরল স্ফটিকের প্রথম আকস্মিক আবিষ্কার ড্যাশ সালে অস্ট্রিয়ান উদ্ভিদ রসায়নবিদ ড্যাশ দ্বারা হয়েছিল। সঠিক উত্তর কি হয়ে যাবে? দেখো, 1888 সালে ফ্রেডরিক রেইনিটজার প্রথম কি করেছিলেন? এই তরল স্ফটিক আবিষ্কার করেছিলেন। তাহলে অপশন বি
হয়ে যাবে আমাদের এখানে সঠিক উত্তর। 1800 এ ফ্রেডরিক ব্রেনিটজার প্রথম এটি আবিষ্কার করেন। আচ্ছা, নিচের কোন বৈশিষ্ট্য কার্বন দ্বারা প্রদর্শিত বা দেখানো হয় না? অপশন এ কোভ্যালেন্সি, অপশন বি ধাতব চরিত্র, অপশন সি প্যাটিনেশন, অপশন ডি অ্যালোট্রোপ। ঠিক আছে? কার্বন তো ধাতু নয়। তাহলে এখানে অপশন বি ধাতব চরিত্র, যেটা কিনা কার্বন দ্বারা প্রদর্শিত হয় না। বাদবাকি জিনিসগুলো দেখো, কোভ্যালেন্সি সমযোজিতা অবশ্যই কার্বন দ্বারা দেখানো হয়। ক্যাটিনেশন কি? কার্বন, অনেকগুলি কার্বন পরস্পর চেইনের মাধ্যমে যুক্ত হতে থাকে। ধর্মটাকে আমরা কি বলি? ক্যাটিনেশন ধর্ম। ঠিক আছে? ক্যাটিনেশনের পদ্ধতিতে কি হয়? কার্বন পরমাণুগুলি পরস্পর চেইন ফর্মে যুক্ত হতে থাকে। আর এন্ট্রপি কোনটা? এন্ট্রপি হচ্ছে কার্বন বিভিন্ন রূপে প্রকৃতিতে সমান থাকে। সেই রূপগুলোকে বলা হয় কি? অ্যালোট্রপ। যেমন হিরে, গ্রাফাইট, ফুলারিন, এগুলো সবই কার্বনের একটা অ্যালোট্রপ। তাহলে অপশন বি ধাতব চরিত্র, যেটা কার্বন দ্বারা প্রদর্শিত বা দেখানো হয় না। আচ্ছা, ৪ টে এখানে দেখো স্তম্ভ এ আর স্তম্ভ বি তে মিল করে দিয়েছে। অপশন এ কোয়াস্কর, আচ্ছা কোয়াশিয়ারকর, প্রবল হাড় এবং পেশি, রক্তাল্পতা, গলগণ্ড। আর স্তম্ভ বি তে রয়েছে আয়োডিনের অভাব, আয়রনের অভাব, ক্যালসিয়ামের অভাব, প্রোটিন। দেখো, কোয়াশিয়ারকর কিসের জন্য হয়? কোয়াশিয়ারকর হয় কিন্তু এই যে প্রোটিনের অভাবে। দুর্বল হাড় এবং পেশি কিসের জন্য হয়? ক্যালসিয়ামের অভাব। রক্তাল্পতা কিসের জন্য হয়? আয়রনের অভাবে। আর গলগণ্ড রোগ হয় কিসের জন্য? আয়োডিনের অভাবে। তাহলে দেখো, ১ নম্বরে যদি আমরা দেখি, তাহলে অপশন সি হয়ে যাচ্ছে সঠিক উত্তর। কোয়াশিয়ারকর হচ্ছে প্রোটিনের অভাবে, দুর্বল হাড় এবং পেশি ক্যালসিয়ামের অভাবে, রক্তাল্পতা হচ্ছে আয়রনের অভাবে এবং গলগণ্ড হচ্ছে আয়োডিনের অভাবে। অপশন সি হচ্ছে আমাদের সঠিক উত্তর। আজকে এই ২০ টি থাকলো। আবার পরবর্তীতে আবার আমরা হাজির হব। অবশ্যই আমাদের ক্লাসগুলি দেখতে থাকো এবং আমাদের চ্যানেলটিকে ফলো করো।